আপু লাইভ শুরু হয়েছে। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি বিএনআরসি ফোকাল পয়েন্ট কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা। আমাদের আজকে আলোচনা সভার আহ, যে মেইন বিষয় সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক সময়গুলো। সাধারণত ফোকাল পয়েন্ট নিয়ে আমরা যখনই আপনাদের সামনে আসি, আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে সার্বিকভাবে বাংলাদেশ যেগুলো বিরাজ করছে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, প্রাণবন্ত আলোচনা করার চেষ্টা করি। আমরা আজকের ফোকাল পয়েন্টে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সাম্প্রতিক সময়ে প্রতিদিনে ঘটে যাওয়া আজকের যে বিষয়গুলো, তার মধ্যে একটি হচ্ছে যে এখনকার আমাদের স্থানীয় সরকার নির্বাচন। এই বিষয়টিকে কেন্দ্র করে আজকে আমরা আলোচনা করব এবং আমাদের বিষয়বস্তুটি এখানে সেভাবে নির্বাচিত করা হয়েছে কোন পথে স্থানীয় সরকার নির্বাচন। আমরা বিভিন্ন আলোচনার মধ্যে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমাদের সাথে অনেক গুণীজন আছেন, আমাদের সাথে অনেক প্রতিবেশী রাজনীতিবিদ আছেন, যারা আপনাদের মাঝে তুলে ধরবে আসলে বাংলাদেশে এখন স্থানীয় সরকার নির্বাচনটি কোন কোন পর্যায়ে রয়েছে এবং এটার ভবিষ্যৎটা কি। আজকের এই আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি, কমরেড খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আমাদের সাথে উপস্থিত আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি বিপিএস, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সঞ্চালনে আমি আছি ফারজানা শারমিন, সদস্য মানবাধিকার বিষয়ক কমিটি বিএনপি। আসলে এই বিষয়গুলো এখন খুবই সবার মুখে মুখে, সবাই দেখছে প্রতিদিন। কিছুক্ষণ আগে আমি এবং শুরু করার আগে একটা নিউজ দেখে আসলাম, যেখানে এবং একটা প্রথম আলোর একটা রিপোর্ট দেখলাম যেখানে বলা হয়েছে সংঘর্ষ, মারামারি ও ভোট বর্জনের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হলো। আজকে রিপোর্ট, তৃতীয় পর্যায়ে 64টি পৌরসভার নির্বাচন আজকে শেষ হয়েছে। আসলে কি অবস্থায়, এই কিভাবে এই এই ইলেকশন গুলো হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে, এর ইম্প্যাক্টটা কি পড়ছে, তারা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অতিথিদের কাছে যাওয়ার আগে আমি একটু আজকে আমাদের এই নির্বাচন নিয়ে যে আমাদের পত্রপত্রিকাগুলো যে নিউজ গুলো আসছে, আমরা জানি যে আপনারা সবসময় দেখছেন এবং খবরে দেখছেন বিষয়গুলো, প্রিন্ট মিডিয়াতে, নিউজ মিডিয়াতে, সবকিছু। তারপর আমি একটু ছোট করে একটু আলোকপাত করতে চাই কয়েকটা বিষয়ে। আমাদের কিছু পত্রিকার ভোটার উপস্থিতি চায়নি আওয়ামী লীগ, ইসি ছিল দর্শকের ভূমিকায়, প্রথম আলো সংবাদ 29/1/2021। 121 কেন্দ্রে 0 থেকে 5 ভোট ধানের শীষে, যুগান্তর 29/1/2021। চট্টগ্রামের নির্বাচন অনিয়মের নির্বাচনের মডেল, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উনি বলেছেন, প্রথম আলো নিউজটা হয়েছে। ওয়াই ডিড ইউ কাস্ট মাই ভোট, সব থেকে বার্নিং কোয়েশ্চেন হিয়ার, যে ওয়াই ডিড ইউ কাস্ট মাই ভোট। একজন আওয়ামী লীগের অনেক ভালো আওয়ামী লীগের সাপোর্টার, অ্যাক্টিভ সাপোর্টার, তিনি নিজের ভোট দিতে না পারার কারণে তিনি উষ্মা প্রকাশ করে বলেছেন হোয়াই ডিড ইউ কাস্ট মাই ভোট। অবস্থা সারা বাংলাদেশে তখন তাহলে এই রাজনীতি, আমাদের ইলেকশন করার ইলেকশন কেনই বা হচ্ছে, কেনই আমরা ইলেকশনে অংশগ্রহণ করছি, কেনই এই আমাদের সরকার নির্বাচন গুলো অনুষ্ঠিত হচ্ছে। আমি সবার আগে আসবো জনাব আমাদের কমরেড খালিকুজ্জামান সাহেবের কাছে। কমরেড খালিকুজ্জামান সাহেব, এই যে সংঘর্ষ, মারামারি ও ভোট বর্জনের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ, এটা তো প্রতিদিন হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তৃতীয় ধাপে যে নির্বাচনটা অনুষ্ঠিত করছেন, এই স্থানীয় সরকার নির্বাচন কি হওয়া উচিত নাকি হওয়া উচিত না? আপনার কাছে আমার প্রশ্ন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যাচ্ছে, স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি। আমি প্রথমে একটু প্রেক্ষিত আলোচনা করব, কারণ স্থানীয় সরকার বলে কোনো জিনিস দেশে নাই। মানে যে ইয়ের কথা সে আমি পরে আলোচনা করব, এখন প্রেক্ষিতটা একটু বলে নিই। ওয়েবিনারের আয়োজক, সঞ্চালক এবং সম্মানিত আলোচকদের অভিনন্দন জানাই। আমরা মুক্তিযুদ্ধের 50 বছরে সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে এসে এক বিবর্ণ বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়ে আছি। মুক্তিযুদ্ধের বাংলাদেশের চেহারা অদৃশ্য হয়ে হানাদার রাজাকার কবলিত বাংলাদেশের চেহারা দেখা দিচ্ছে নানা ক্ষেত্রে বারবার। যে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচারের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে গোটা জাতি ঝাঁপিয়ে পড়েছিল, এখন তার হিসাব মেলানো ভার। সদ্য স্বাধীন দেশের সাংবিধানিক অঙ্গীকার নামায় জনগণের ক্ষমতায়নের গণতন্ত্র, শোষণ মুক্তির সমাজতন্ত্র, সাম্প্রদায়িকতা মুক্ত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সমাজ, স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ, কোনোটারই অবিকৃত পূর্ণ চেহারা আমরা খুঁজে পাই না। শাসকদের বুলি আছে, বিশ্বাস নাই, দাবি আছে, দায় নাই।
কথা কাজের অসঙ্গতিতে লজ্জা নাই, যুক্তিকে কুযুক্তিতে ও বাচাল বিতর্কে চাপা দেয়া, দার্শনিক সহনশীলতাকে দুর্বলতা জ্ঞান করা, পেশি শক্তি দুর্নীতির দাপট অর্থবিত্তের জোরে ধরাকে সরা জ্ঞান করা চলছে। উন্নয়নের বাজনা যত জোরে বাজানো হচ্ছে, দুর্নীতির ছোবল ততই সর্বগ্রাসী হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনকে এমন জায়গায় তোলা হয়েছে যা চলতে থাকলে চরম ফ্যাসিবাদে কিংবা গৃহযুদ্ধ পরিস্থিতিতে অথবা অনাকাঙ্ক্ষিত পরিণতিতে যেতে বাধ্য। যদিও শেষ পর্যন্ত সকল পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হয়। তাই জনদুর্ভোগ ও জাতীয় দুর্দশা থেকে পরিত্রাণ ও গণ আকাঙ্ক্ষার কথা ভেবে সকল মহলকেই বিকল্প ভাবনায় ও কাজে এগিয়ে আসার কথা ভাবতে হবে। গণতন্ত্র নির্বাসনে গেছে বহুকাল। গণতন্ত্রের নামে ভোটতন্ত্র যা খুঁড়িয়ে চলছিল তাও এখন মুখ থুবড়ে পড়েছে। এর থেকে বেরোবার ইচ্ছা কিংবা উপায় কোনোটা শাসকদের নাই। বাইরে প্রতিপক্ষ মুক্ত অবস্থা সৃষ্টি করতে গিয়ে নিজেদের ভেতরে অসংখ্য ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্ম এবং বিস্তার ঘটে চলেছে। এর সাথে একটা এই বিশ্বাসও তাদের বদ্ধমূল হয়ে গেছে যে উন্নয়ন আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। এর সাথে বিশ্বব্যাপী পুঁজিবাদী গণতন্ত্রের বিধ্বস্ত দশা তাদের আত্মপ্রসাদ ও ভ্রান্তি বিলাস বাড়িয়ে দিচ্ছে। কিন্তু স্থান কাল ও সার্বিক প্রেক্ষিত বাদ দিয়ে এই আত্মতৃপ্তি যে তাদের আত্মবিধ্বংসী জায়গায় নিয়ে যেতে পারে সে ভাবনা তাদের নাই, যেমন কোন স্বৈর শাসকেরই থাকে না। এবার কেন্দ্র থেকে স্থানীয় সকল পর্যায়ে নির্বাচনের কথায় আসে। নির্বাচনকে শাসক গোষ্ঠী তাদের একচ্ছত্র কর্তৃত্ব ঘোষণার আনুষ্ঠানিকতায় পর্যবসিত করেছে। আর এটা করতে গিয়ে উন্মুক্ত সন্ত্রাস, জবরদখল ও নানা কারসাজি জাল জালিয়াতিকে বেপরোয়া করে তুলেছে। নির্বাচন কমিশন তার সমস্ত আয়োজন নিয়ে এর সহযোগী হয়ে পড়েছে। ফলে গণতান্ত্রিক শাসন বলি, জনগণের ক্ষমতায়ন বা জবাবদিহিতামূলক জনপ্রতিনিধিত্বের কথা বলি, জনসেবা ও দায়িত্ব পালন প্রশ্নে নানা যুক্তি মত পথের যাচাই বাছাইয়ের কথাই বলি, কোনোটার সাথেই এই নির্বাচনগুলি যাচ্ছে না। সর্বশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এই বার্তা রেখে গেল যে এটা চলছে, এমনটাই চলবে। এটা একটা ভয়ঙ্কর বার্তা। তবে এটাই ক্ষমতার মালিক জনগণের কাঁধে চাপানো বাস্তবতা। হেরফের যদি কিছু হয় সেটা তাহলে ব্যতিক্রম। নির্বাচন উৎসব মুখর হলো না মারামারি খুনোখুনি মুখর হলো, এর চেয়ে বড় কথা নির্বাচনে গণতান্ত্রিক উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ কতটা হলো সেটাই বিচার্য বিষয়। সেদিক থেকে পুরো উদ্দেশ্যটাই মার খেয়ে চলেছে। ক্ষমতা, প্রতিপত্তি, অর্থ লোপাটের মধুচক্র দখলই সার কথা হয়ে গেছে। চট্টগ্রামে ৯,০০০ পুলিশ, ২৫ প্লাটুন বিজিবি, ৪১টি র্যাবের টহল দল, ৭৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২০ বিচারিক ম্যাজিস্ট্রেটের পাহারা ও মহড়া দিয়ে কি গণতন্ত্রের নির্বাচন হয়? এই আয়োজন কি চট দখলের সংঘাত ঠেকানোর না ক্ষমতাবানদের ক্ষমতা নির্বিঘ্ন নিরঙ্কুশ করার প্রয়াস ছিল তা নির্ণয় করা কঠিন। শাসক দলের অনুমোদিত বিদ্রোহীদের মধ্যেই মূলত নির্বাচনের খেলা যখন চলে, তখনও ৭৩৫টির মধ্যে ৪২৯টিকে বলা হলো ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ৫৬% ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। কিসের ঝুঁকি এবং কেন ঝুঁকি? আসলে ভোটারদের জন্যই এই ঝুঁকি সৃষ্টি করা কিনা তা বিশ্লেষণ করা দরকার। কারণ গোটা রাজনীতিকেই দুর্বৃত্তায়িত করা হয়েছে। দীর্ঘকালের দায় দায়িত্বের ভাগাভাগির হিসাব না করেও একথা নিঃসংশয়ে বলা যায়, ৫০ বছরে ধাপে ধাপে সিঁড়ি ভেঙে ভেঙে আজকের জায়গায় উপনীত হয়েছে। রাজনৈতিক আবহাওয়া ও পরিবেশকে অসুস্থ ও কলুষিত করা হয়েছে। পার্লামেন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৬৬,০০০ কথিত জনপ্রতিনিধিত্বের নামে অধিকাংশ ক্ষেত্রে দুর্বৃত্তরা রাজনৈতিক ক্ষমতা কবজা করতে সক্ষম হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখার সকল প্রশাসন প্রতিষ্ঠানগুলিকে অকার্যকর করে ফেলা হয়েছে। আইন কানুন, বিধি বিধান, শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সাংবিধানিক, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানকে গণতন্ত্রের বিপরীত মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখন স্থানীয় সরকারের কথা বলা হচ্ছে, যেটা আপনারা বললেন, বাস্তবে স্থানীয় সরকার বলে কোনো কিছুর অস্তিত্ব নাই। এ বিষয়ে সময় পেলে আমি পরে কথা বলবো। আমি আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ। জনাব খালিকুজ্জামান সাহেব, আপনি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে বলেছেন এবং এক বাক্যে বলার চেষ্টা করেছেন যে আসলে নির্বাচনের যে উদ্দেশ্য সেটা একেবারে ব্যাহত হচ্ছে। এই এই সূত্র ধরে আমি একটু আসবো জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে। আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যে বিভিন্ন এই নির্বাচনগুলো যেগুলো হচ্ছে, আপনি স্থানীয় সরকার বলেন অথবা সাধারণ নির্বাচন বলেন,
প্রত্যেকটা নির্বাচনে দেখা যাচ্ছে যে পথসভা, গণসংযোগ, নির্বাচনী কার্যালয়গুলোতে মানুষের একটা উপস্থিতি টের পাওয়া যায়। বিভিন্ন সময় যখন প্রচারণা চলছে, নির্বাচনী প্রচারণার সময় কিন্তু মানুষজন থাকছে, কিন্তু যখনই এই ভোট কেন্দ্রে আসা, ভোট কেন্দ্রে আসা, ভোটারের উপস্থিতি কম থাকছে কেন? আমরা বিভিন্ন সময় এটা দেখছি। এটা আপনি কি কারণে এটা আপনি মনে করেন যে ভোটারের উপস্থিতি কম? নির্বাচনী প্রচারণায় থাকছে যতটুকু থাকার কথা, তার থেকে কম থাকছে, ভোট কেন্দ্রে তার থেকেও বেশি কম থাকছে, এটা কেন? আপনাকে ধন্যবাদ। এবং যারা আজকে আলোচনায় এসেছেন, বিশেষ করে সমাজতান্ত্রিক দলের প্রধান জনাব খালিকুজ্জামান সাহেব এবং বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক কামরুল আহসান সাহেব, এবং যারা এই অনুষ্ঠান বিভিন্ন মাধ্যমে দেখছেন, শুনছেন, তাদের সকলকে এবং উপস্থাপিকা আপনাকেও শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি। বাংলাদেশে সাধারণত ধর্মীয় যে উৎসবগুলো হয়, ঈদ, কুরবানি, পূজা বা অন্যান্য যেসব ধর্মীয় উৎসব হয়, তার থেকে এই দেশে যখন নির্বাচন হয়, সেই উৎসব তার থেকে কম হয় না। এটা আমরা পাকিস্তান আমলে দেখেছি, বাংলাদেশে কখনো কখনো দেখেছি। এখন যেটা হচ্ছে, এটাকে নির্বাচনের নামে তামাশা হচ্ছে বলা যায়। নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা 2014 সাল থেকে এই দেশ থেকে বিলুপ্ত হয়েছে। 14 সালের নির্বাচন একদলীয় নির্বাচন, আর 2018 সালের নির্বাচন যেটি সকালে হওয়ার কথা ছিল, এই ভূভারতে বাংলাদেশি প্রথম নির্বাচনটা মোটামুটি মধ্যরাতে শেষ করে ফেলা হয়েছে। আমাদের দেশে বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের পূর্বপুরুষ যারা, মাওলানা ভাসানী, হুসেন সৈয়দ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান সাহেব, শেরে বাংলা ফজলুল হক সাহেব, তারাও বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে তাদের যে নির্বাচনগুলো আর এখনকার যে নির্বাচন, ভয়াবহ রকমের পার্থক্য। নামটা নির্বাচনের, কিন্তু এখন যে ঘটনাটা সংগঠিত হচ্ছে, বিশেষত আমরা মেয়র নির্বাচনগুলোতে এবং 2018 সালে জাতীয় সংসদের নির্বাচনে যে অবস্থাটা দেখলাম, তাতে একটি বন্য জাতির বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের জাতিগতভাবে যে ঐতিহ্যটা ছিল সেটাকে হত্যা করা হয়েছে। আমরা 71 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, গণতন্ত্র অর্জন করেছি, এক সাগর রক্তের বিনিময়ে। সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। 71 সাল আছে, মুক্তিযুদ্ধ অথবা এক সাগরের রক্ত কিভাবে প্রতারিত হতে করতে হয়, সেটা স্বাধীনতার 50 বছরের দ্বার প্রান্তে এসে আমরা সেটা লক্ষ্য করছি। আমার ভাবতেই মনে এখন কষ্ট হয়, এইরকম একটি জাতি, যে জাতিকে শহীদ জিয়াউর রহমান সারা বিশ্বে যুদ্ধের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে একটা সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করে 75 পরবর্তী সময়ে পূর্ণবার মানুষকে সারা বিশ্বে অত্যন্ত গৌরবময় করেছিলেন। সেটি আবার 72-75 সময়কালের মতো
বর্তমান গত প্রায় 12-13 বছরে ধ্বংস করে ফেলা হয়েছে। আমি ভাবতেই পারি না এই দেশে যে ব্যুরোক্রেসি ছিল, আমলাতন্ত্র, সেটা এত নিচে নামতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে যারা 71 সালে প্রথম মুক্তিযুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রাজার বাকি, তারা এত ঘৃণ্য কাজ করতে পারে নির্বাচনের নামে। আমি কল্পনাই করতে পারি না যে সেনাবাহিনীর একজন চৌখস অফিসার, যিনি সর্বপ্রথম রেডিও সেন্টারে দাঁড়িয়ে বলেছিলাম আমি মেজর জিয়া বলছি, সেই সেনাবাহিনী এই ধরনের একটি নির্বাচনকে সার্টিফিকেট দিতে পারে অনন্য বলে। আমি ভাবতেই পারি না এই ধরনের একটি ঘৃণ্য, কাদাকার, লজ্জার নির্বাচন কমিশন, যার সচিব ভালো হয়েছে নির্বাচন বলে সার্টিফিকেট দিতে পারে। আমার কথা বলতে ঘৃণা হয় যে নির্বাচন বিষয়ক একটি ঘটনার সঙ্গে আমরা সেই জাতির প্রতিনিধি যেটা আমাদেরকে দেখতে হচ্ছে। নির্বাচন বলে কিছু নেই। হিটলারের জন্ম হয়েছে পৃথিবীতে, মুসলিনের জন্ম হয়েছে পৃথিবীতে, কিন্তু বাংলাদেশে যে অবস্থাটা এখন চলছে সেটা কার সঙ্গে তুলনা করব এটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি এই জায়গাতে একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই। আপনার ভাষ্য মতে যে কোনো ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হচ্ছে না, তাহলে এই পর্যায়ে কেন বিএনপির মতো একটা বড় দল তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে? এই অংশগ্রহণের উদ্দেশ্যটা কি বিএনপি, বা এখান থেকে বিএনপি পাচ্ছে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা বিপ্লবের স্বপ্ন দেখে না, যারা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায়, যে দুটি পন্থা আছে, একটি ভোটের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন এবং জনসমর্থনকে যাচাই করা, আর একটি গণঅভ্যুত্থান, যেটা 90 বিএনপি সংগঠিত করেছিল। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার অর্থই হচ্ছে নির্বাচনটা যে হচ্ছে না সেটাকে প্রমাণ করার জন্য, এবং নির্বাচনকে ব্যবহার করে আমরা মানুষের কাছে যেতে পারছি। আমাদের প্রধান লক্ষ্যটা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করে, অতীতে যেমন স্বৈর শাসকের বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়েছে, সেই কারণে আমরা নির্বাচনটা খারাপ জন্য নির্বাচনের মধ্যে এসেছি, কিন্তু এটি দীর্ঘকাল চলতে থাকবে মনে হয় না। এর মধ্য থেকে আমরা একটি ফলাফলে পৌঁছাতে পারবো বলে আমরা মনে করি। আপনি মুসলিনের কথা বলছিলেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করে আপনার ফ্লোটা নষ্ট করে দিয়েছি, আপনি কন্টিনিউ করতে পারেন শামসুজ্জামান সাহেব। না, আমি যেটা বলতে চাচ্ছি, বিশ্বে হাজার হাজার বছরের রাষ্ট্রবিজ্ঞানের ধারণা থেকে যেটা আমরা বিভিন্ন দেশ দেখতে পাই, সেই দেশের মধ্যে অনেক স্বৈর শাসককে আমরা সামনে আনতে পারবো। আমি দুটি মাত্র নামের সামনে নিয়ে এসেছি। তো সেটি কেন? মানুষের অধিকারকে ধ্বংস করে দেওয়া, মানুষের ধারণাকে ধ্বংস করে দেওয়া, গণতন্ত্রকে কবরস্থ করা। অনেক ভালো ভালো শব্দ এগুলো বলা যেতে পারতো। পিচ বা আছে মামলার হাতে রক্ষা পেয়ে সুন্দর সুন্দর শব্দ দিয়ে আমি এগুলো ফুলের মালা গাঁথতে পারতাম, কিন্তু আমি মনে করি ওইসবের আর কোনো সুযোগ নেই এখন। আপনাকে বাংলাদেশে যে পরিস্থিতিটা বর্তমানে বিরাজমান, সেই পরিস্থিতিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি গণতন্ত্রের পক্ষে না স্বৈরতন্ত্রের পক্ষে, আপনি একপক্ষীয় শাসনের পক্ষে নাকি 71 যে মুক্তিযুদ্ধে অর্জিত গণতন্ত্র তার পক্ষে। এই সিদ্ধান্তটা কারা নেবে? এই সিদ্ধান্তটা কারা নেবে? রাজনীতিবিদরা নেবে নাকি সাধারণ জনগণ? সাধারণ জনগণকে নিতে হবে। এটা জনগণকে নিতে হবে, সেই জনগণকে সংগঠিত করবে রাজনৈতিক দল। এখন দেখবেন যে 14 দলীয় নামে যে জোটটি আছে, সেই জোটের আওয়ামী লীগ বাদে আর কাদের কোনো ভূমিকা নেই। এই যে রাশেদ খান মেনন সাহেব, আমি একজনের নামই উল্লেখ করি, গত সরকারের সময়ও তিনি মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। এবার
সংসদের সদস্য হিসাবে তিনি আছেন। তিনি নিজেই বলেছেন এক বরিশালে তার দলীয় মিটিং এ যে আমি সাক্ষ্য দিতেছি শেখ হাসিনাও নির্বাচিত, আমিও নির্বাচিত না। মানে শেখ হাসিনা এবং রাশেদ খান মেনন কেউই নির্বাচিত না। এবং তিনিই বলেছেন আরেকটি সভাতে 7.5 লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এই দুটি অবস্থা যদি তৈরি হয় তো রাশেদ খান মেনন সাহেব পদত্যাগ করতে পারতেন, পদত্যাগ করেননি। বাংলাদেশের অবস্থাটা এমনই যে সারা জনম ধরে সমাজতন্ত্রের কর্মী এবং লড়াই করার পরেও সুবিধার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশে কেউ কেউ। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশটা এখন খুব কঠিন সময় অতিক্রম করছে। সেই ক্রান্তিকালকে আমাদের ধরতে হবে, যে সময়টাকে মধ্য দিয়ে আমাদেরকে ভালো কিছু করার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে এবং মানুষের কাছে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে শামসুজ্জামান দুদু। আমি এই পর্যায়ে আসছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার কাছে। শামসুজ্জামান দুদু সাহেব যেটা বললেন যে আসলে আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে আমরা আসলে গণতন্ত্রের পক্ষে নাকি আমরা গণতন্ত্রের স্বৈরতন্ত্রের পক্ষে আমরা আমাদের আওয়াজ তুলবো বা আমাদের মতামত ব্যক্ত করব। আমি আপনাকে স্পেসিফিক্যালি একটা কোয়েশ্চেন করতে চাই এইভাবে, এই যে আমরা যেহেতু আজকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আমরা বসেছি, আমরা সেই বিষয়ে আলোচনা করবো যেহেতু বলছি, এই জন্য আমি অনেক অনেক বিষয় আছে আমাদের আলোচনা করার। তো স্পেসিফিক্যালি এটা নিয়ে আমি একটা আপনাকে কোয়েশ্চেন করতে চাই যে আমরা যেটা সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি নির্বাচনে আওয়ামী লীগ কি চাচ্ছে যে ভোটারের উপস্থিতি যেন প্রচুর ভোটার না আসে, সেই জন্য তারা কেন্দ্রগুলোকে একটা পর্যায়ে কন্ট্রোল করার চেষ্টা করছে। বিএনপি চাইছে যে তারা ভোটার নিয়ে আসুক, কিন্তু তারা স্ট্র্যাটেজিক্যালি সেগুলো নিয়ে আসতে সামহাও ব্যর্থ হচ্ছে। প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন মানে সংঘর্ষমুক্ত নির্বাচন তারা করার জন্য তারা সেই পরিবেশটা তৈরি করে দিচ্ছে না, এবং ইসি তাদের ভূমিকা সম্পর্কে দেশের মানুষ এবং বিশ্বের অনেকেই এখন অনেক দেশই এটা অবগত আছে, একটা নীরব ভূমিকা পালন করছে। এই সামগ্রিক পরিস্থিতিতে আমাদের সাধারণ জনগণ যারা যারা ভোটার, যেটা শামসুজ্জামান দুদু সাহেব বললেন যে তাদেরকে আওয়াজ তুলতে হবে, তাদেরকে একটা পক্ষ নিতে হবে, এই সাধারণ ভোটাররা যাবে কোন দিকে? তারা যদি মনের ভেতরে একটা পক্ষ নিয়েও নেয়, তারা সেটা এক্সিকিউট করবে কিভাবে, তাদের মতামতটা ব্যক্ত করবে কিভাবে? আপনার কাছে আমার এই প্রশ্নটা। ধন্যবাদ। আমাদের প্যানেলে যে দুজন সম্মানিত শ্রদ্ধেয় অতিথি আছেন, সঞ্চালক এবং যারা আয়োজন করেছেন, পাশাপাশি যারা শুনছেন, সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি। আপনার প্রশ্নটি একেবারেই সুনির্দিষ্ট যে জনগণ কি করবে। আসলে জনগণের কিছুই করার নেই এরকম একটি প্রচলিত ব্যাখ্যা আছে, আমি সেটার সঙ্গে কখনোই একমত নই। আসলে জনগণ তাদের ভূমিকা যখন পালন না করে তখনই কিন্তু একটা শ্রেণী তৈরি হয়, বিশেষ জনগণ। আমরা অভ্যস্ত এটা শুনে যে যারা দুর্জন, যারা সন্ত্রাসী, যারা ভোট ডাকাতি করে, তারাই শুধু এই প্রক্রিয়ায় যে যে বিষয়গুলো অগ্রহণযোগ্য সেটার জন্য দায়ী। আমার বিবেচনায় এটি হচ্ছে একটি দীর্ঘ সময়ের অনিয়মের চর্চা, একটি পরিপক্ক বিকৃত রূপ। সুবর্ণ জয়ন্তীতে আমাদের বিবেচনার বিষয় হচ্ছে এই দায়টি সকলকেই নিতে হবে। এ সময়ে যারা ক্ষতি করছে, জনগণের বলুন বা অন্য যারই বলুন, নাগরিকদের শান্তি, তাদের ভোটের অধিকার, তাদের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে কার্যক্রমের মাধ্যমে, এই সবই হচ্ছে একটি বিশেষ ঘটনা যার সাথে পুরো নেটওয়ার্কটা জড়িত। সেই জন্য আমি শুরুতে যে কথাটি বলি, আমাদের মুক্তিকামী মানুষ, দেশটি স্বাধীন হয়েছে একটা প্রত্যাশা নিয়ে শুরু করেছিল, কিন্তু জনগণ কখনো নেতৃত্ব দেয় না। জনগণ একটি আমরেলার মধ্যেই থাকে, সুন্দরভাবে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে ভালোভাবে থাকতে চায়। আমরা দেখেছি প্রায় শুরু থেকেই আমরা পাকিস্তান আমলে যেমন ছিলাম তার চেয়ে খুব ভালো থাকতে পারিনি, আর এই সবই আমাদের নিজেদের তৈরি। ফলে জনগণ এই প্রথমবারের মতো প্রতারিত হয়েছে, এটা মোটেই ঠিক না। জনগণ প্রতারণার একটি দীর্ঘমেয়াদী চক্রের মধ্যে আবদ্ধ। তবে এখন প্রতারকরা এত বেশি সিদ্ধহস্ত
এত সুন্দরভাবে প্রতারণা করতে পারে, প্রযুক্তির সাহায্য নিয়ে অসৎ উপায় অবলম্বন করে অর্জিত অর্থ ব্যবহার করে। সর্বোপরি 2014 নির্বাচনের পরে আমরা যা দেখলাম, অনেকে অভিযোগ করে 96 ফেব্রুয়ারি নির্বাচন, অবশ্যই সেটা কাঙ্ক্ষিত নির্বাচন নয়, এমন নির্বাচন কেউ চায় আমি নিজেও মনে করি না। আমরা শুরু করেছিলাম স্বৈরাচারী এরশাদ সরকারের পরে, যেভাবে শুরুতে আমাদের যাত্রাটা ভিন্ন রকম ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা যেখানে হতাশ হয়েছি, আমরা নতুন করে 90-তে আবার আশার আলো দেখেছি, কিন্তু আবার আমরা দেখলাম একেবারে অন্ধকারে হারিয়ে গিয়েছি আমরা। তার কারণ হচ্ছে, পুরোটাই হচ্ছে নেতৃত্বের অযোগ্যতা, এবং যারা নেতৃত্বে এসছে এই দায়টা আমি তাদেরকে দিতে চাই না। কারণ হচ্ছে নেতা নির্বাচনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া অধিক জনসংখ্যক যে দলগুলোকে সমর্থন করে, সেই দলগুলোর নেতা নির্বাচনের ত্রুটিপূর্ণ পদ্ধতির কারণে হয়ে আসছে। দেখুন, এখন প্রায় 70% সাংসদ ব্যবসায়ী, সেটা তো হবার কথা ছিল না। ঠিক সেই বিষয়টাকে অনুসরণ করে আমি জানি আমাদের খালিকুজ্জামান ভাই স্থানীয় সরকার এই কনসেপ্টেরই বিরোধিতা করবেন। আমি সেই বিতর্কটা শুনে পরে আবার আসবো। তবে আমি আপাতত বলার জন্য বলি, আমাদের কেন্দ্রীয় সরকার, জাতীয় সরকারের আদলে স্থানীয় সরকারটি তার চরিত্র গঠন করেছে। আমরা যখন দলীয় প্রতীকে নির্বাচন শুরু করলাম স্থানীয় সরকারের, তখন আমাদের জাতীয় সরকার নির্বাচনের যেই ভোট কারচুপি, হত্যা, রাহাজানি, মারামারি, অশান্তি, তার সবগুলো আমরা স্থানীয় পর্যায়ে বিস্তার ঘটিয়েছি। এবং সেই সঙ্গে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে, কেন্দ্রীয় সরকারে আমরা দেখেছি নির্বাচিত হবার জন্য, বাংলাদেশে পৃথিবীর অনেক দেশে আছে 50% ভোট না হলে পুনর্নির্বাচন হয়, বাংলাদেশে 10% ভোট পেলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়। ফলে ওই দুর্বলতাটা কে পুঁজি করে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের ভোট কেড়ে নিয়ে সরকারে আসে, নেতৃত্ব তৈরি হয়, ঠিক স্থানীয় সরকার দলীয় প্রতীক নিয়ে রাজনীতির নামে প্রশাসন এবং রাজনীতিকে একত্রিত করে অত্যাচার, নির্যাতন, জননিপীড়নের এই প্রক্রিয়াটাকে বহুমাত্রিক করে তুলেছে এবং সর্বগ্রাসী করেছে। কারণ আমরা আগে দেখেছি স্থানীয় সরকার নির্বাচনে এ ধরনের কেন্দ্র দখল, মারামারি, হত্যা এই পর্যায়ে ছিল না। ফলে ভাবতে হবে, আমরা যেই সিদ্ধান্ত নিই না কেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের এই ধারণাটি হয়তোবা অন্য কোনো দেশে ন্যাশনাল গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্টের কনসেপ্টে ওটা ফিট করলেও আমাদের মনস্তত্ত্ব যেটা, সেখানে সেটা ফিট করে কিনা দেখা দরকার ছিল, এবং আমি মনে করি সংস্কার প্রয়োজন। আপনি দেখুন, আমরা কেন্দ্রীয় সরকার তৈরি করার সময় আমরা জাতীয় নির্বাচনগুলোতে ঠিক যেই প্রক্রিয়াটা অনুসরণ করি, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এখন আমরা সেই রকম পদ্ধতি অনুসরণ করি। আপনি দেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাত্র 22% ভোট প্রদর্শন নিশ্চিত করা বা প্রদর্শন করার জন্য, যেহেতু এটা সঠিক নয়, কারচুপি, হত্যা, রাহাজানির আশ্রয় নিতে হয়েছে। এ কেমন রাজনীতি এবং এ কেমন রাজনৈতিক দল, আর এ কোন দেশ? একজন প্রার্থীকে যদি শুধু 22% টোটাল নির্বাচনে টার্ন আউট দেখাতে এই পরিমাণ প্রাণহানি, অশান্তি, জনদুর্ভোগ ঘটাতে হয়, তাহলে কেন লোকজন ভোট দিতে আসছে না সেটা বের করার জন্য গবেষণা প্রয়োজন, এবং সবচেয়ে বেশি গবেষণা করা প্রয়োজন যারা রাজনীতি করেন তাদের। তার মানে হচ্ছে রাজনীতি জনবিচ্ছিন্ন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই কাজ করছে? বিশেষ কোনো দল কি দায় নেবে? আসলে রাজনীতির এই দায় দায়িত্বটা যারা রাজনীতি করেন তাদের সকলকেই নিতে হবে। যিনি ক্ষমতায় থাকেন, নিয়ন্ত্রিত আচরণ, যেটা আমি মিন করছি, পাওয়ার উইদাউট কন্ট্রোল ইজ মিনিংলেস। ফলে সরকারে যারা থাকবেন, দে শুড প্র্যাকটিস দেয়ার পাওয়ার। এটা সত্য কথা, পাওয়ার প্র্যাকটিস করবেই, কিন্তু একটা কন্ট্রোল থাকতে হবে। আর যারা
জনসেবার জন্য রাজনীতি করেন, সেটা যেই দলই করেন, যদি আদর্শিক সেই কমিটমেন্ট থাকে, তাহলে জনদুর্ভোগ দূর করবার জন্য যে প্রতিজ্ঞাটি থাকে, আমরা তো দেখেছি যে আমেরিকায় দেখুন, যারা অভ্যস্ত না ব্ল্যাক লাইফ ম্যাটার্স, সেই স্লোগান দিয়ে কিন্তু হানাহানি মারামারিতে অলমোস্ট অনভ্যস্ত একটা জাতি গণতন্ত্রের প্রতি ভালোবাসা, আমি অন্যভাবে এটাকে রিড করি, প্রদর্শন করেছে। হোয়াইটরা যেটা করেছে সেটাও একটা ভিন্নতার মনস্তাত্ত্বিক একটি কারণ আছে। ব্ল্যাকরা আমেরিকাকে দখল করছে এবং তারা জানে আগামী অর্ধশত বছরে তারা মাইনরিটি হবে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য সেই দেশের মানুষ কিন্তু, যেখানে হানাহানি মারামারি হয় না, এই দায়িত্বটুকু কিন্তু নিয়েছে। প্রাণহানির মতো ঝুঁকি নিয়ে তারা এই কাজটি করেছে। তাহলে আমাদের দেশে যারা আজকে এইভাবে রাজনীতিকে আসলে বিসর্জন দিয়েছে, গণতন্ত্র বাংলাদেশে একটি শব্দ চর্চায় নেই, এটা যে যাই বলুক, তাহলে তারা কি ভূমিকা পালন করছে সেটা দেখবার বিষয়। নিশ্চয়ই এখানে দুদু ভাই আছেন, তিনি অবশ্যই বলবেন যে যখন এত দমন নিপীড়ন, হাজার হাজার কর্মীকে জেলে পুরেছে, হত্যা করেছে, গুম করেছে, প্রশ্ন হচ্ছে এত হত্যা, এত গুম, এত অনাচার, ভোট কারচুপি, দুর্নীতি, দুঃশাসন, তাহলে সেটা দূর করবে কারা? নিশ্চয়ই জনগণ। আর জনগণ আর এই দুঃশাসনের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে রাজনীতিবিদ এবং রাজনীতি। ফলে এই দুরবস্থা দূর হচ্ছে না, সেটার হাজারটি কারণ বের করবেন যারা এই নিয়ে গবেষণা করেন। কিন্তু আমি মনে করি জনগণের ভোট দিতে না আসা, দুর্ভোগ এবং অত্যাচারের যেই এই নিরন্তর প্রেষণ চলছে, তার ব্যর্থতা, তার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি না নেয় তাহলে কি হয়? তাহলে একটি অংশ মনস্টার হয়ে যায়, এবং সেটাই হয়েছে। এবং 22% ভোট দেখানোর জন্য প্রাণহানি, মারামারি, ভোট কারচুপি করতে হচ্ছে। ফলে আমি মনে করি এই যে রাজনীতির সাথে জনবিচ্ছিন্নতা একটা তৈরি হয়েছে, এবং তার মাঝখানে ব্যবসায়ীরা রাজনীতি হয়ে যাওয়ার যে সুযোগটি পেয়েছে, এবং শুধুমাত্র এই ধরনের ওয়েবিনার, সংবাদ সম্মেলন এবং প্রচার প্রচারণা, আলোচনার মাধ্যমে যে চোরে শুনে না ধর্মের কাহিনী একটা কথা আছে, সেই পর্যায়ে রাজনীতি চলে আসছে। এটা থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে যে কথাটি বললাম, জনদুর্ভোগ যদি দূর করতে হয়, গণতন্ত্র ফিরিয়ে আনা সহ, তাহলে জনগণের সঙ্গে এই যে নিষ্পেষণ জনগণের উপর, তার মাঝখানে যাদের দায়িত্ব পালন করা, তাদেরকে নতুন করে ভাবতে হবে। আমরা স্বৈরাচারী এরশাদ সরকারের সময় দেখেছি কিভাবে ছাত্ররা অনুপ্রাণিত হয়েছে, এবং আমরা দেখেছি এখানে খালেকুজ্জামান ভাই আছেন, দুদু ভাই আছেন, আমরা ওই সময়ের ছাত্র, আমরা অনুপ্রাণিত হয়েছি তাদের কথায়। আমরা অপেক্ষা করতাম এ ধরনের নেতারা কখন কথা বলবে, কি বলবে, এগুলো সবাই শুনতো। আজকে ওনাদের এই ব্যর্থতার দায়ভার নিতে হবে। তাহলে আমাদের এই প্রজন্মে কেন এ ধরনের পপুলার, এফেক্টিভ ছাত্র নেতৃত্ব তৈরি হচ্ছে না? এই দায়টি কিন্তু দলীয় গণতন্ত্র চর্চা, ত্যাগী নেতাদের মূল্যায়ন করা, তাদের অনুপ্রাণিত করা এবং পাশে থাকা, এ ধরনের অনেকগুলো বিষয় আসবে। ফলে এই দায়টি শুধুমাত্র যারা নির্যাতন করে, নিপীড়ন করে, ভোট ডাকাতি করে, আর চোরের কাছ তো চুরি করা, দরজাটা আমাকে বন্ধ রাখতে হবে। প্রতিরক্ষার দায়িত্ব আমার ভবনের প্রতিরক্ষা কর্মী, দরজা খুলে রাখলে তো হবে না, এই দায়টি, ওইটা আমি বলতে চাই। এবং আমি এখানে আরেকটি কথা বলে এই পর্যায়ে শেষ করব, পরে অন্য কথা যদি আসে, সুযোগ পাই বলবো। সেটা হচ্ছে, আরেকটি বিষয় আছে, দেখুন আইনি প্রতিকারের একটা ব্যাপার আছে। আজকাল এই গণমাধ্যম যেভাবে প্রযুক্তির সহায়তা নিতে পারে, প্রত্যেকটি ঘটনা রেকর্ড করা, ভিডিও ধারণ করা সম্ভব। ফলে আইনি প্রতিকারের যে বিষয়টি আছে, সেটির দিকে যারা অভিযোগ করছেন
তারা যাচ্ছেন না কেন, শুধু গণমাধ্যমে বলছেন কেন? এই দায়টি, এই অভিযোগটি আসে এবং এই দায় তাদের বহন করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমি একটা আমার ব্যক্তিগত মন্তব্য করতে চাই। জনাব কামরুল হাসান সাহেব, আমি শুধু এই জায়গাটাতে আপনি একটা প্রশ্ন করব। জি। প্রতিকারের জন্য যে আইনের আশ্রয়ের জন্য যাচ্ছে না, এটা তো ঠিক নাও হতে পারে। এমনও তো হতে পারে যে আইনের আশ্রয় পাচ্ছে না, গিয়েও পাচ্ছে না প্রতিকারের জন্য। আপনি জানেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীর, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মানে হাজার হাজার মামলা, যেগুলো শুধু মামলা ফাইল করে রেখে দেওয়া হয়েছে, যে কোনো সময় যে কোনো ভাবে তাদেরকে যেন অ্যারেস্ট করে জেল হাজতে পুরে রাখা যায়, তাদেরকে ঘরে থাকতে না দেওয়া হয়, বাইরে থাকতে হয়। তো এটা তো আইনের প্রতিকার তারা কিভাবে তাহলে নেবে এখান থেকে? আসলে এটা দুটো বিষয় আছে। একটা হচ্ছে, এটা পরে আলোচনায় আসা যাবে, সেটা হচ্ছে আমাদের আসলে এখন যে পদ্ধতিটি আছে স্থানীয় সরকার কাঠামো, এই কাঠামোতে একটা সংস্কার প্রয়োজন। আসলে দরকার হচ্ছে, আমি যেটা নিজে মনে করি, অনেকের সঙ্গে একমত, স্থানীয় সরকার কমিশন একটা তৈরি করা প্রয়োজন। এবং এই ধরনের কাঠামো যদি থাকে এবং অভিযোগ যারা করবে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার যদি একটি সংস্থা থাকে, এবং সেটা অবশ্যই প্রশাসনের প্রভাব মুক্ত থাকবে। নির্বাচন কমিশন যেমন আমরা সাংবিধানিক সংস্থাগুলোকে যেরকম সরকারের নিয়ন্ত্রণের বাইরে মনে করি নির্বাচনকালে, প্রশাসন বলি বা যে কোনো সংস্থাই বলি দেশের রাষ্ট্রে, ঠিক এরকম একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন যেটা স্বাধীন থাকবে, এরকম একটা থাকতে হবে। এটা যেহেতু নেই, সেই জন্য অভিযোগগুলো হয় না। আর দ্বিতীয় যেটা হচ্ছে বিচার ব্যবস্থা আসলে কি বলবো, আমি কোনো রাজনৈতিক এলিমেন্ট খুঁজে না নিলে খুশি হব যারা শুনছেন। আমরা যদি 2014 থেকে শুরু করি, 18 নির্বাচন, 14 নির্বাচন, আমরা তো জনগণ হারিয়েছি, কিন্তু আমরা আর একটা অংশ খুঁজে পেয়েছি। রাষ্ট্রের যতগুলো সংস্থা আছে, যাদের কাছে আমাদের শান্তি শৃঙ্খলার আমানত দেওয়া হয়েছে, যারা সরকারের কর্মচারী, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, সেই মানুষগুলো জনগণের ভোটের নিরাপত্তা না দিয়ে ভোট কারচুপির যে উৎসব হয়েছে সেখানে সম্পৃক্ত হয়েছে, হাজার হাজার প্রমাণ আছে। তাহলে আপনি দেখুন, এটা খুবই স্বাভাবিক। আমি যেটা বলছি যে আইনের প্রতিকার, যেটা আইনি লড়াই, যেটা সেটা অবশ্যই একটা প্রক্রিয়া এবং সেখানে একটা সংস্কার প্রয়োজন। কিন্তু আমাদের দেশে প্রবলেম হচ্ছে, যাদের কাছে আমরা আইনি সহায়তা নেব, আপনি ঠিকই বলেছেন, যে জন্যই আজকাল আপনার যে প্রথম প্রশ্নে ফেরত যাব, ভোটাররা যায় না। কারণ তার ভোট সে যদি না দিতে পারে, সে প্রাণে বেঁচে গেল। কিন্তু ভোট দিতে গিয়ে যদি লাঞ্ছিত হয় এবং সেটা যদি সেই জায়গায় যদি সে তার প্রতিকার চায়, তাহলে কোনোভাবে জীবিত থাকা মানুষের অর্থ, জীবন, শান্তি এবং সর্বশেষ প্রাণটিও চলে যেতে পারে। এরকম একটি আশঙ্কায় মানুষ একটা ট্রেড অফ করে। আমি কি আমার ভোটের অধিকার নিশ্চিত করব, নাকি আমি প্রাণ রক্ষা করব? করোনা থেকে যেমন আমরা মাস্ক ব্যবহার করে প্রাণ রক্ষা করতে চাই, ঘরে বসে অফিস করতে চাই, তেমনি ভাবে লোকজন ঘরে বসে ভোট দিতে পারি না, এই কষ্টের অনুভূতি প্রকাশ করে, কিন্তু প্রাণটি দিতে চায় না। এটাই তো মানুষের মনস্তত্ত্ব। জনগণের এই অপরাধ ক্ষমা করতে হবে, এই অপরাধটুকু জনগণের ক্ষমা করতে হবে। আর এই ক্ষমার দায়িত্ব নিতে হবে রাজনীতিবিদদের। তারা যেন ঘরে বসে কষ্ট না পায়, জনগণ তাদের ভোটের অধিকার চলে গেছে সেটা নিশ্চিত করে। তখন তারা ঈদের উৎসব, পূজার উৎসব কিংবা যা বৈশাখের উৎসবের মতোই উৎসব করে প্রিয় নেতাদের ভোট দিবে এবং একটি কাঙ্ক্ষিত নেতৃত্ব এবং সরকার তৈরি। ধন্যবাদ কামরুল হাসান সাহেব। আমি আপনার কাছে আবার আসবো আপনারই করা কিছু মন্তব্য নিয়ে, যে স্বাধীন স্থানীয় সরকার কমিশন নির্বাচন কমিশনের মতো আসলে সেটা স্বাধীন থাকবে কিনা, নাকি নির্বাচন কমিশনের মতো আজ্ঞাবহ হয়ে যাবে, এগুলো আমি আসবো আপনার কাছে আমার সেকেন্ড রাউন্ডে। আমি এই মুহূর্তে আসতে যাচ্ছি কমরেড খালেকুজ্জামান সাহেবের কাছে। খালেকুজ্জামান সাহেব, আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে কামরুল হাসান সাহেব বলেছেন যে দীর্ঘ সময়ের অনিয়মের চর্চার পরিপক্ক রূপ আজকে বাংলাদেশ। উনি খুবই সত্য এবং খুব উপযুক্ত একটা সেন্টেন্স মেক করেছেন ফর দ্য প্রেজেন্ট কান্ট্রি, প্রেজেন্ট বাংলাদেশের জন্য। যে এই যে দীর্ঘ সময় অনিয়মের চর্চার একটা রূপ বাংলাদেশ, এই যে এই অনিয়ম, এর কি কোনো শেষ হবে না? এর থেকে কি এই দেশের
জনগণ রেহাই পাবে না। এর থেকে কি আমরা এই যে আজকে আপনি বলছিলেন যে আপনি স্থানীয় সরকারের আপনি এই কনসেপ্টটাকে আপনি নিতে চান না, তো আলটিমেটলি ধরেন যে কোন একটা কনসেপ্ট নিলাম না বা নিলাম, এই আর্গুমেন্টের জায়গাতে কি বাংলাদেশ এখন আছে, নাকি বাংলাদেশের মানুষের এখন নিজেদের খুব খুব মানে মৌলিক অধিকার গুলো একেবারে যে মেটেরিয়ালস গুলো তাদের দরকার, যে রাইটস গুলো তাদের, সেগুলো থেকে তারা অনেকখানি দূরে চলে গেছে? এগুলোকে ফিরিয়ে আনা আমাদের খুব বেশি জরুরি। এই অনিয়ম থেকে রেহাই পাওয়ার উপায় কি আমাদের? ডক্টর কামরুল হাসান এবং দুদু সাহেব অনেকগুলি প্রশ্ন তুলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম হলো স্থানীয় যে সরকার, সেই সরকারটা আমি বাতিল করি না, এটা সরকার বাতিল করে দিয়েছে। কিভাবে? সেটা হলো যে সংবিধানের 59 অনুচ্ছেদে সেখানে স্থানীয় সরকারের কথা বলা আছে, ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট। আপনি বাংলা দেখেন কি করা আছে, বাংলা আছে স্থানীয় শাসন। এই প্রশ্নটা এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক তখন আমি তুলেছিলাম এটা, যে এই গভর্নমেন্টের বাংলা কি শাসন হয় নাকি? ফলে এখানে আরেকটা বিষয় আছে যে লোকাল গভর্নমেন্ট যদি আমি বলি, তাহলে কেন্দ্রীয় কয়টা স্তরে এই কাঠামো থাকবে? এখন সংবিধানের ইয়েতে বলা আছে যে প্রত্যেকটা প্রশাসনিক স্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা সেটা শাসিত পরিচালিত হবে। তাহলে বিভাগের অবস্থা কি? বিভাগ কমিশনার চালায়। জেলার অবস্থা কি? জেলায় তো প্রশাসক হচ্ছে ডিসি, আবার একজন চেয়ারম্যান হয়ে বসে আছেন। তাহলে এটা জেলা পরিষদ এটা কি জেলার গভর্নমেন্টের স্ট্রাকচারে তার যে বিধি বিধান নিয়ম কানুন সেটা চলছে? উপজেলার অবস্থা কি? উপজেলা একদিকে ইউএনও, একদিকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, আর একদিকে এমপি, একটা ট্রায়াঙ্গেল চলছে। ইউনিয়ন কাউন্সিলের অবস্থা কি? এটাও তো আমলাতন্ত্রের অধীনস্থ হয়ে আছে। আমি কথাটা বলতে চেয়েছিলাম যে কয়টা স্তরে স্থানীয় সরকার কাঠামো থাকবে এবং কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে সবটা মিলেই একটা হচ্ছে গভর্নমেন্ট বডি। কিন্তু এখন যেটা আছে এটা হলো কেন্দ্রীয় সরকারের ইনস্ট্রুমেন্ট, তার একটা সম্প্রসারিত বাহু এবং কতগুলি বিভাগের মতো সেগুলিকে চালাচ্ছে। যে কারণে আপনি দেখেন ইলেক্টেড বাই দি পিপল এবং ডিসমিস বাই দি গভর্নমেন্ট। এটা হয়, এটা গভর্নমেন্ট জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করে তাকে কি ওই এলজিডি একটা সচিব একটা চিঠি দিয়ে বরখাস্ত করতে পারে? এগুলি কি লোকাল গভর্নমেন্টের কথা বলা হচ্ছে সেটা আমি বলেছি। ফলে এটা সময় নাই বলে এখানে যেভাবে এই সংবিধানের যে আলোচনাগুলি আছে তার মধ্যে অনেক গোজামিল আছে, সেগুলি আলোচনা করলে আমার সময় কুলাবে না। এর সঙ্গে একটু ইলেকশন কমিশনের কথা বলে রাখি। ইলেকশন কমিশন তো আইনগত ভিত্তির উপরেই দাঁড়ায় নাই। কিভাবে? 118 একে আপনি দেখবেন ইলেকশন কমিশন এটা হলো প্রণীত কোন আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিয়োগ দেবে, সেই আইনটি এখনো তৈরি হয় নাই। ফলে ইলেকশন কমিশনের কোনো আইনগত ভিত্তিই তো নাই। এই যে সার্চ কমিটি যেটাতে আমরাও গিয়েছিলাম সেটা হলো একটা অ্যাডহক হতে পারে, কিন্তু এটা কোনো আইনগত বেসিস থাকে না। ফলে ইলেকশন কমিশন যেভাবে গঠিত হচ্ছে তার কোনো আইনগত ভিত্তি নাই। ফলে এটা শুধু ইলেকশন কমিশনের ক্ষেত্রে না, যে এর মধ্যে আরো অনেকগুলি বিষয় আনছেন যেগুলি আমি একটু সংক্ষেপে ধরে যাই, যে কি কারণে আজকে এই অবস্থা তৈরি হলো। তাহলে একটা গণতান্ত্রিক শাসন যদি চালাতে হয়, আইন কানুন বিধি বিধান প্রশাসন ইত্যাদি সমস্ত কিছু যদি গণতান্ত্রিক না হয়, অর্থ ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয়, শিক্ষা ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয়, তাহলে এবং রাজনৈতিক সংস্কৃতি যদি গণতান্ত্রিক না হয়, তাহলে গণতান্ত্রিক শাসন হয় না। আর গণতান্ত্রিক শাসন ছাড়া নির্বাচনের মধ্যে একটা নিখুঁত নির্বাচনটা কি করে হবে? এখন যেটা বলছি, যেমন ধরেন বিচার ব্যবস্থার অবস্থা কি? বিচার ব্যবস্থা নিম্ন আদালত সব সরকারের মানে আইন মন্ত্রণালয়ের অধীনে, তার স্বাধীনতা নাই। মাদার হোসেন মামলা সে রায়টা এখনো ফয়সালা হলো না। এবং বিচারক সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের মানদণ্ড কি? 10 বছর ওকালতি আর 10 বছর জজিয়াতি, এটা কোনো মানদণ্ড হতে পারে? তাহলে সেটা এখনো নির্ধারণ হয়নি। আমাদের আমলাতন্ত্র অবস্থা কি? আমরা বলেছি যে আমাদের আমলারা হবে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারী, আর আমরাও বলি সরকারি কর্মচারী। এখন তো সরকারি দলের কর্মচারীতে পরিণত হয়েছে। তাহলে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারী হতে হলে যে বিধি বিধান নিয়ম কানুন এবং যেগুলির দরকার, এগুলি তো কিছু নাই। এগুলি সেই ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক একটা ব্যবস্থা যে ইংরেজরা দাঁড় করিয়েছিল সেটারই সামান্য কিছু অদল বদল করে একই নীতিতে আমাদের আমলাতন্ত্র চলছে। এবার যদি আমি পুলিশের কথা বলি, তাহলে পুলিশের কথা ধরেন 1861 সালে ব্রিটিশ 1858 সালে যে বিদ্রোহ, স্বাধীনতার প্রথম যে স্ফুরণ ঘটলো, তখন একটা পেটোয়া বাহিনী তৈরি করার জন্য ইংরেজরা এই 1861 সালের বিধানে পুলিশ তৈরি করেছিল। তার কি কোনো পরিবর্তন হয়েছে বাংলাদেশ আজ পর্যন্ত? তাহলে মূলত 1861 সালের বিধানে যদি পুলিশ পরিচালিত হয়, তাহলে পুলিশের আচরণ এর বাইরে যাবে কিভাবে? যদি সেই আমলারা যদি কামলাতন্ত্রে পরিণত হয়,
তাহলে সেই আমলারা এর বাইরে কি করে যাবে? আইনের কথা বলেন, আমাদের যে দেশ যখন স্বাধীন হয়, সংবিধান যখন গৃহীত হয়, তখন বলা হয়েছিল যে এই সংবিধান যেদিন পাশ হবে তা সেদিন থেকে ব্রিটিশ এবং পাকিস্তান আমলের যত কালাকানুন সব বাতিল হয়ে যাবে, এবং মৌলিক অধিকারের যে চ্যাপ্টার 26 থেকে এর পরিপন্থী কোনো আইন বাংলাদেশে করা যাবে না। কিন্তু পরে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সেটা বাতিল করা হলো, যে সংসদের যদি 3 ভাগের 2 ভাগ বা 4 ভাগের 3 ভাগ সদস্য যদি আইন করে তাহলে এটা কার্যকর হবে না, তাহলে আপনি কালো আইন ঢুকানো, এবং যেই কারণে সেটা বিশেষ ক্ষমতা আইন আসে। সেই বিশেষ ক্ষমতা আইন থেকে শুরু করে যে আইসিটি অ্যাক্ট, এই আইনগুলি এগুলি কি গণতন্ত্রের সঙ্গে যায়? এবং সেই 54 ধারা থেকে শুরু করে আমি তো 50টা আইনের কথা বলতে পারবো এখানে, এগুলি সবগুলি কালাকানুন, এবং এগুলি একটি গণতান্ত্রিক শাসনের উপযোগী নয়। তাহলে আমলাতন্ত্র সেটা গণতান্ত্রিক চরিত্রের না, পুলিশ গণতান্ত্রিক চরিত্রের না, বিচার ব্যবস্থার স্বাধীনতা নাই, নির্বাচন কমিশনের আইনগত কোনো ভিত্তি নাই, এত কিছুর পরে বাকিগুলি আমি আর বিশদ আলোচনা গেলাম না। তাহলে এগুলি নিয়ে আপনি কি করে সেটা দাঁড় করাবেন? এখন এখানে যে কথাটা আসছে, যে যেটা বললাম আমি অন্য ইয়েতে ইলেকশন কমিশনের, সেটা যেমন ইলেকশন যে আপনি করছেন, এই যে স্থানীয় সরকারের নির্বাচন, এই নির্বাচন করার এখতিয়ার ইলেকশন কমিশনের নাই। আপনি সংবিধান খোলেন 119-এর, সেখানে যে ইসি সংবিধান যেটা বলা আছে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান করে রাষ্ট্রপতি নির্বাচন করবেন আর সংসদ সদস্যদের নির্বাচন করিবেন, স্পষ্ট লেখা আছে। কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের হাতে নাই, যদিও সেটা ওই পরে একটা ইয়ে দিয়ে ক্লজ দিয়ে একবার, কিন্তু মূল জায়গার মধ্যে 119-এর যে ধারা সেটার মধ্যে শুধুমাত্র ইলেকশন কমিশন রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচন করবে। তাহলে মূলত এটা থেকে যাচ্ছে সরকারের হাতে। তাহলে এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা নাই, এগুলি সংশোধনের কোনো কথা নাই। তাহলে যে বিষয়টা আমি প্রথম বলছিলাম যে লোকাল গভর্নমেন্ট বলতে যা আছে, যদিও তারা বাংলায় যেটা করেছেন স্থানীয় শাসন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ইনস্ট্রুমেন্ট, এবং তাদের আজ্ঞাবহ একটা সম্প্রসারিত বাহু তৈরি করে রেখেছে, এবং তার সঙ্গে আবার অসঙ্গতি, কয় স্তরে হবে, বিভাগে কি, জেলায় কি, উপজেলায় কি, ইউনিয়নে কি, বা গ্রামে থাকবে কিনা, এটা কি 6 স্তর হবে না 5 স্তর হবে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে একদম সর্বনিম্ন সবটা মিলে একটা গভর্নমেন্টাল বডি সেইভাবে হবে নাকি, এগুলি কোনো কিছুই ইয়ে নাই। আজকে 50 বছর পার হয়ে গেল, তো কিভাবে এটা চলবে? এবং তার সঙ্গে যেটা বললাম যে আদালতের ওইগুলি তো বলছি যে আমলাতন্ত্র, পুলিশ বা আইন কানুন বিধি বিচার যা কিছু আছে এগুলি কোনোটাই গণতন্ত্রের সঙ্গে যায় না। এবং এই এই অবস্থাকে কেন্দ্র করে আজকে আমাদের যে যেটা বলছেন ওনারাও যে কথাটা নিয়ে আসছেন, কিভাবে এটা ইয়ে হবে। এখন এটা ঠিক যে আমাদের যে অঙ্গীকার যেটা বলছেন, তাহলে জনগণের ক্ষমতায়ন কিভাবে হবে, সেটা তো যাই হোক ইলেকশন দিয়ে ওনারা দেখাচ্ছেন ক্ষমতা কিভাবে হবে। তাহলে এই যে পুলিশের কথাও যেটা বললেন যে আজকে পুলিশ ওখানে মারপিট করে, অমুক করে, তমুক করে, তাহলে পুলিশ এটা পারে কিভাবে? কারণ পুলিশ যদি একটা গণতান্ত্রিক আইনের দ্বারা পরিচালিত হতো তাহলে এটা করতে পারতো না। এখন পুলিশ এখানে 54 ধারা দিয়ে একটা লোকে ঘুরে ফেলতে পারে, বা যে কোনো সন্দেহের বসে তাকে একটা গ্রেপ্তার করতে পারে। মামলা যদি কোনো মিথ্যা মামলা পুলিশ করে কারো বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে ওই মামলার যে সাজা, সেই সাজা পুলিশকে খাটতে হবে। এবং সেই ধরনের আইন বিধান কি এখানে আছে? তা তো নাই। তাহলে এইসব বিষয় নিয়ে কিন্তু যদি আমরা কথা না বলি, তাহলে যখন আমার উপর অত্যাচার আসছে তখন আমি হইচই করলাম, কিন্তু পরবর্তীকালে আমি ভুলে গেলাম, এতে কিন্তু সমাধান হবে না। এখন এই জন্য আমরা যেটা বলছি যে বর্তমানে যা চলছে এই অবস্থায়, সেটা দিয়ে কিন্তু যত দিন যাবে ততই অসঙ্গতি। আপনি সমাজতন্ত্রের কথা বলছেন, কিন্তু কিভাবে দেশ চলছে মুক্তবাজারি অর্থনীতি, রিগান থেচারের যে ফ্রি মার্কেট ইকোনমি সেটা চলছে। তাহলে পরিষ্কার বলেন, আপনি কি ওয়েলফেয়ার ইকোনমি করতে চান, না রিগান থেচারের মুক্তবাজারের নীতি সেটা চালাবেন, নাকি সমাজতন্ত্রের কথা যেটা বলছেন সেই পথে, সমাজতন্ত্রের পথে একটা বুর্জোয়া দল যেতে পারে না, তাহলে খামাখায় এইসব কথা বলে লাভ কি? তাহলে তারকে ওয়েলফেয়ার ইকোনমির দিকে যাবেন, এনসিও মডেলে যাবেন নাকি, সেগুলি নিয়ে কোনো আলোচনা নাই। এবং তার সঙ্গে যেটা ধর্ম নিরপেক্ষতার কথা বলে আপনার রাষ্ট্রধর্ম ইসলাম ঝুলে আছে, এবং সেখানে শিক্ষা ব্যবস্থা বলছেন 3 ধারায় শিক্ষা চলছে, সংবিধানে লিখে রাখছেন 1 ধারায় শিক্ষা চলবে। আর এখানে একদিকে সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আবার এদিকে ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, আবার প্রাইমারিতে 11 ধরনের, মাদ্রাসা 4-5 ধরনের। এই যে অবস্থা, গোটা জাতির ভাব মানুষকে বিভক্ত করা, শিক্ষাকে এই অবস্থায় ফেলে রাখা, এবং তার সঙ্গে অন্যান্য অসঙ্গতি, সমস্ত কিছুকে যদি ঠিকঠাক রাখি আমি, তাহলে শুধুমাত্র নির্বাচন একটা বিচ্ছিন্ন হবে কি করে আপনি ভালো করতেন, কি করে সত্যিকার জনপ্রতিনিধিত্ব সেখানে তৈরি হবে? আবার সেটার মধ্যে যে আপনি বলছেন যে অনুপার্জিত আর ভোগ করা যাবে না, প্রত্যেক বছর আপনি কালো টাকা সাদা করেন, তার মানে চুরিকে আপনি উৎসাহিত করছেন। তাহলে সে একদিকে বলছেন অনুপার্জিত ভোগ করা যাবে না,
তাহলে সে আমলা হোক, রাজনীতিবিদ হোক, বা সে এমপি হোক, বা যে স্তরেরই হোক, তাহলে সম্পদের হিসাব দেবে। অনুপার্জিত আয় যদি সে তার হিসাব দিতে না পারে, এটা বাজেয়াপ্ত করবেন, তাকে শাস্তি বিধান করতে হবে। সেটা তো নাই। বিদেশে টাকা পাচার হয়ে গেছে, সেগুলো আনার কোনো উদ্যোগ নাই। ব্যাংকগুলিকে লোপাট করা হচ্ছে, সেগুলির ব্যবস্থা নাই। কেন নাই? কারণ হচ্ছে সেই জায়গায় একটা অর্থনীতিতে একটা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক নীতি সেটা অনুপস্থিত হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আলোচনা করতে গেলে সমস্ত জায়গাগুলি একটা এইভাবে ধসে গেছে এবং সমস্ত প্রতিষ্ঠানগুলি অকার্যকর হয়ে গেছে। এই জায়গায় এসে একটা বৈপ্লবিক পরিবর্তনের তাগিদ ছিল ওই সময়, কিন্তু তা না, বড় ধরনের সংস্কার লাগবে। একটা কথা বলি, কিভাবে সমাধান করবে যে বলছেন, সেটা হলো 54 সাল এবং 70 সালের নির্বাচনের উদাহরণ আসে। এটা খেয়াল রাখবেন, জনগণের উত্থান এবং গণ ঐক্যের শক্তি যদি সরকারের শক্তির চেয়ে বড় হয়, তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব। 54 সালেও জনগণের ঐক্যের যে শক্তি, জনগণের যে উত্থান ঘটেছিল, তার যে শক্তি ভাষা আন্দোলনের মধ্যে, সেটা তৎকালীন শাসকদের শক্তির চেয়ে বড় ছিল। সেই জন্য 54 নির্বাচন ভালো হয়েছিল। 1970 সালে জনগণের উত্থানের শক্তি, ঐক্যের শক্তি, সেটা সেই সময় সামরিক স্বৈর শাসকের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। ফলে আজকেও চিন্তা এবং কর্মের, আমাদের এই যে অধ্যাপক বললেন, চিন্তা কর্মের একটা নতুন দিগন্ত প্রসারিত করতে হবে, যাতে জনগণের উত্থান ও ঐক্যের শক্তিতে আমরা কর্তৃত্ববাদকে পরাস্ত করে গণতন্ত্রের পথে হাঁটতে পারি, এগোতে পারি। তো ফলে এই বিষয়গুলিকে এখন সমস্ত ক্ষেত্রে একদিনে কি আমি পারবো, বা ওইটা কারা করবে, কারা করবে মানে আসলে যেমন ধরেন এই যে আমেরিকা ইলেকশনটা, আমি এটা বেশি আর কথা বলবো না, সেটা হলো আসলে ট্রাম্প যেটা করেছিল, গণ আয়তনে যদি জনগণের মধ্যে আপনি রাজনৈতিক চেতনাটা গণতান্ত্রিক না করেন, তাহলে কি হয় দেখেন। বারাক ওবামা কালো প্রেসিডেন্ট হয়েছিল, লাভ হয়েছে কিছু? কিন্তু সেখানে হোয়াইট সুপ্রিমেসি সামনে চলে আসলো। ভারতে সেখানে একজন মুসলমান, তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন, আবুল কালাম আজাদ। তাদের লাভ হয়েছে মানে হিন্দুত্ববাদ এসছে। তাহলে জনসাধারণের মধ্যে কি রাজনৈতিক চর্চা হচ্ছে, জনসাধারণের মধ্যে কোন রাজনৈতিক সংস্কৃতি যাচ্ছে, এবং কিভাবে প্রথা প্রতিষ্ঠানগুলি ক্রিয়াশীল আছে, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আজকে যে অবস্থার মধ্যে যেটা আসছে, সেটা হলো যে আমাদের সমস্ত প্রথা বলি, প্রতিষ্ঠান বলি, আইন কানুন বলি, শিক্ষা বলি, সমস্ত ক্ষেত্রে যে অনিয়মগুলি চলে আসছে দীর্ঘদিন ধরে এবং গণতান্ত্রিক ব্যবস্থার অনুপযোগী এবং তার বিপরীতমুখী, এই বিষয়গুলি এখনো যে বহাল আছে, সেগুলিকে জনগণের সামনে উন্মোচিত করতে হবে এবং জনসাধারণকে এই ব্যাপারটা বুঝতে, তাদেরকে এই পরিবর্তনের জন্য তাদেরকে আহ্বান জানাতে হবে। এবং এইভাবে চিন্তা এবং কর্মের নতুন দিগন্ত যদি প্রসারিত করতে পারি এবং সবাই জনগণের একটা বৃহত্তর ঐক্য শক্তি যদি দাঁড় করানো যায়, তাহলে শুধুমাত্র এই অবস্থার পরিবর্তন সম্ভব। ফলে সেই ধরনের একটা অবস্থা তৈরি করা, সেই পথে এগিয়ে যাওয়ার দায়িত্ব, হ্যাঁ এটা ঠিক, একজন বলছে আমাদের কি দায়িত্ব নাই? রাজনীতি যারা করে তাদের পর থেকে দায়িত্ব থাকে, এটা যেমন থাকে, সেই দায়িত্বটা সেটা এককভাবে হয়তো এখন একটা দলের পক্ষে সেটা হয়তো সম্ভব হবে না, কিন্তু যারা যারা এখন অন্তত চিন্তা করেন, গণতন্ত্রের কথা ভাবেন, একটা সুস্থ একটা ব্যবস্থার কথা যারা ভাবেন, এবং সেখানে লুটপাট তন্ত্র বা স্বৈরতন্ত্র এর থেকে যারা এই দেশকে মুক্ত করতে চান, তাহলে তাদেরও এখন নতুন ভাবে ভাবতে হবে এবং জনগণের ঐক্যের একটা শক্তি এবং উত্থানের একটা শক্তি সেটা গড়ে তুলতে হবে। এটা ছাড়া বিকল্প অন্য কোনো উপায় নাই। আপনাকে ধন্যবাদ। চমৎকার চমৎকার আলোচনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুব একটা খুব আহ, চিন্তার বিষয়, দুশ্চিন্তা না, দুশ্চিন্তার বিষয় আমি বলবো। যেভাবে উনি বলছেন যে দেশের প্রতিটা সেক্টর, দেশের প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা সংগঠনের আজকে যে অবস্থা, কোথাও নীতিমালা নেই, কোথাও নীতিমালা থাকলে তার এক্সিকিউশন নেই, কোথাও ঠিক মতো চলছে না, ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, একটা জটিল কন্ডিশন। জনাব শামসুজ্জামান দুদু, আমরা উন্নয়নের শীর্ষে অবস্থান করছি, উন্নয়নের শিখরে অবস্থান করছি, প্রতিনিয়ত এই কথাগুলো শুনতে 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 মানুষের ভেতরে। তাহলে আপনি উন্নয়নটা কিভাবে আমরা বলবো, এটা একটা প্রশ্ন আপনার কাছে। শোনা যাচ্ছে না। আমার মনে হয় স্যার স্যার আমাদের স্যার আপুর নেটে হয়তো কোনো প্রবলেম হয়েছে স্যার। না, দুদু সাহেবের কথা শুনতে পাচ্ছি। মতো ওদিকে যাচ্ছে জন্য এখানে ভোটারদের ভোট কেন্দ্রে অংশগ্রহণ কম, এবং একইভাবে এটা যখন আমাদের গত ইয়েতে মানে বাংলাদেশ, দুঃখিত একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি আবার ফিরে আসছি। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে
22.5% ভোট পড়েছে এবং পরবর্তীতে এটা আমরা জানি যে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে 40% ভোট পড়েছিল। এখন এই যে বলছে যে উন্নয়নের দিকে যাচ্ছে জন্য বাংলাদেশ, সেজন্য এখানে উন্নত দেশগুলোর মতো ভোটের সংখ্যাটা কম, এখানে ভোটারের উপস্থিতির সংখ্যাটা কম। আপনি এটাকে কিভাবে দেখছেন? এবং আমাদের এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যখন হয়েছিল তখন আমাদের উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী আতিকুল ইসলাম তখনও বলেছিলেন যে উন্নত দেশের দিকে বাংলাদেশ যাচ্ছে যে কারণে ভোটার উপস্থিতি কম। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, উন্নয়ন এবং উন্নয়নের কারণে ভোটারের উপস্থিতি কম? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে আমি শুরুতে একটা কথা বলেছি, সেটা হচ্ছে এই দেশে ভোট টোট বলে কিছু নাই। সংবিধান একটা কেতাব আছে আমাদের দেশে, যেটা হচ্ছে কেতাবে আছে গোয়ালে নাই বলে একটা কথা প্রচলিত আছে। আমি কমরেড খালিকুজ্জামান সাহেবের কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আমি কামরুল হাসান সাহেবের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। বাস্তবতা হচ্ছে স্বৈরতন্ত্র কর্তৃত্ববাদী শাসন খুব নগ্ন, এদের লাজ লজ্জা চোখের পর্দা বলে কিছু থাকে না। কিন্তু এদের হাত থেকে বাঁচার জন্য দেশে সাধারণত বিএনপির বাইরে যে শক্তি আছে, যাতে মামলা থেকে বাঁচা যায়, চাকরি থেকে বাদ না পড়ি, অথবা রাস্তায় আক্রমণের শিকার না হই, এইসব নানাবিধ কারণে ভাষার একটা মারপ্যাচে আমাদের চলতে হয়। যেমন আপনি ভোটের সংখ্যা উল্লেখ করলেন, যদি সংবিধান অনুযায়ী আমাদের দেশে চলতো তাহলে পরে একটা জবাবদিহিতা সর্বক্ষেত্রে থাকতো, পার্লামেন্টে থাকতো, প্রশাসনে থাকতো, আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, বিচারালয়ে থাকতো, নির্বাচন কমিশনের থাকতো। এইখানে তো গণতন্ত্র নাই। সংবিধান বলতে যেটা বুঝায় নিহাতি একটি অন্যান্য সাধারণ বইয়ের মতো, এটা আপনি পড়তে পারেন কিন্তু এর কোনো প্রয়োগ নাই। যদি আপনি একটুখানি খেয়াল করবেন যে পাকিস্তান আমল, ব্রিটিশ ভারতে অথবা বাংলাদেশে একটি রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য লড়াই করার বা কথা বলার জন্য তাকে 1 লক্ষ মামলায় 36 লক্ষ আসামি হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব অনেক বড় গোছের নেতা, তার মামলার সংখ্যা কয়টা? আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার সংখ্যা কয়টা? একটু আগে কামরুল সাহেব বললেন যে আইনের আশ্রয় নেওয়া হচ্ছে না কেন, বা নিলে তো পারে। আইন বলে কি কিছু আছে নাকি আমাদের দেশে? বিচারালয় বলে যেটা আছে, যেটি কথা বলে বিচারালয় নগ্নভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করবেন। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার মামলা দেখানো হয়েছে, যে মামলার সঙ্গে আদতে আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, কোনো সম্পর্ক নাই। তাকে শুধু কারাদণ্ড দেওয়া হয়নি, নিমরাত আদালতে যে কারাদণ্ড দেওয়া হয়েছে উচ্চ আদালতে, সেটাকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আর 7.5 লক্ষ হাজার কোটি টাকা রাশেদ খান মেননের ভাষায় এবং প্রথম আলোর ভাষায় এই দেশে নাই। তার দায়টা কার? সরাসরি যদি বলি তাহলে কালকে সকালে উঠে আরো 4-5টা মামলা হবে, ডিজিটাল মামলা। তো আইনের আশ্রয় নেওয়া হচ্ছে না কেন? আমার মনে হয় তিনি একটা বিশেষজ্ঞ মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এটাই স্বাভাবিক। সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এইগুলো কি অস্তিত্ব আছে নাকি?
যদি না থেকে থাকে তাহলে আমরা এর কথা কেন বলছি? বলছে এই জন্য সমাজে থাকতে হয়, টকশো করতে হয়, সভাতে যেতে হয়, সেখানে গিয়ে তো বসে থাকা যায় না, কিছু না কিছু বলতে হয়। এই জন্য আমরা অনেকে এই আইনের আশ্রয়, ছাত্র নেতৃত্ব কেন তৈরি হচ্ছে না, এই কথাগুলো আমরা বলছি। হ্যাঁ, ছাত্র নেতৃত্ব অবশ্যই হতে পারে। প্রায় 1,500 থেকে 2,000 গুম হয়েছে। কোন শাসনকালে কি এই ধরনের ঘটনা আছে যাদের মা বাবা ভাই বোন এখনো পর্যন্ত তাদের বাড়ি? সেটি তারা কোন ছাত্র সংগঠনের? সরকার বিরোধী। তারাই তো। বাংলাদেশের রাজনীতিটা এই পর্যায়ে আসছে কেন? যেখানে বিশ্ববিদ্যালয় নামক সরকারি বা বেসরকারি জায়গায় একমাত্র ছাত্রলীগ বাদে প্রধান ছাত্র সংগঠন, ছাত্র দলের কেউ থাকতে পারে না, কোনো হলে থাকতে পারে না, ক্যাম্পাসে যেতে পারে। কারা যেতে পারে? 14 দলীয় না, এবং অসাম্প্রদায়িকতার কথা বলে মোটামুটি কাছাকাছি থাকা যায়। নট সরকারের সরাসরি বিরোধিতা না, ছাত্র বিরোধী ছাত্র নেতৃত্বে যে চরিত্র থাকে, সবকিছু বাদ ভাঙা যে ভাব, সেই চিন্তা নিয়ে এখন কোন ছাত্র সংগঠন কোন শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারবে ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। যেটা সামরিক শাসনের সময় সম্ভব ছিল। তাহলে কি অস্ত্র হাতে নিতে হবে? অস্ত্র হাতে নেওয়া তো গণতান্ত্রিক রাজনীতি না, ওই পর্যায়ে পড়ে না। কিন্তু আমরা এসব জেনে শুনে কিন্তু বলছি ছাত্র নেতৃত্ব বা ছাত্ররা কেন আসছে না। ভোটারের সংখ্যা আপনি যদি হিসাব করেন, আমি যেটা মনে করি বিভিন্ন পত্র পত্রিকা থেকে যৎকিঞ্চিত এসছে যে একজনের হাতের মানে ছাপ নিয়ে আরেকজন ভোট দিচ্ছে। কেউ কেউ আপনি উল্লেখ করেছেন জন্ম ভোট দেবে না বলে তারা মানে নিজে থেকে মোটামুটি তৈরি করেছেন আর কখনো ভোট দিতে আসবে না। মানে কোন সরকারে আসবে সেটা না, ভোটের মধ্যে তারা নাই। আমি যেটা শুরুতে বলেছিলাম যে অন্যান্য ধর্মীয় উৎসবের সঙ্গে আমাদের দেশে ভোটটাও একটা উৎসবের অংশ ছিল। 70 সালে যখন শেখ মুজিবের নির্বাচন হয়েছিল, এটা সারি অংশ ছিল। তার পরবর্তীতেও আমরা অনেকগুলো নির্বাচনের দেখেছি। কিন্তু গত 2008-এর পর থেকে যেসব নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন এই প্রতিনিধিত্ব করার যায় বলে আমার কাছে মনে হয় না। ওইভাবে চিন্তাই করা যায় না। 5%, 10% ভোট, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে ভোটাররা যদি না আসে তাহলে আমরা কি করব? সত্য কথা, ভোটাররা যদি না আসে, বিএনপির 20-25% ভোট, আওয়ামী লীগ 20% ভোট, কমপক্ষে এই দুটি দলও যদি অংশগ্রহণ করতো নির্বাচনে, তাহলে 50% না হোক 40 না হোক 35% ভোট থাকতো। আওয়ামী লীগ অংশগ্রহণ করলেই তো 20-25% থাকে। আওয়ামী লীগও ভোট দিতে চায় না, কারণ শেখ হাসিনা যাকে মনোনীত করবে মোটামুটি ধানের শীষ আর আওয়ামী লীগ নৌকা, এর বাইরে নৌকাকেই প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি তারা গিয়ে বলেছে আইন শৃঙ্খলা বাহিনী যে এজেন্টদেরকে মানে ধানের শীষ বা বিএনপির তারা যেন কেন্দ্রে না যায়। ভোটারদেরকে নিষেধ করেছে, অনেক জায়গায় মাইকিং করেছে, অনেক জায়গায় জনসভা করে আওয়ামী লীগের প্রার্থীরা স্পষ্ট করে বলেছে যে নৌকায় যদি ভোট না দেয় তাহলে আসার দরকার নাই। কার ঘাড়ে দুটি মাথা, আর সব দায় যেন মনে হচ্ছে বিএনপি কে নিতে হবে, বেগম জিয়াকে নিতে হবে, তারেক রহমানকে নিতে হবে। এটা আমি সব যেখানে যাই মোটামুটি আলোচনায় অথবা টক শোতে, মানে বিএনপি কি করছে, বিএনপি কেন করছে না? আমি সবসময় বলি কর্তৃত্ববাদী শাসনে রাজনীতিটা এতটাই সংকুচিত হয়ে যায় যখন সমাজে যারা বিশেষজ্ঞ পর্যায়ে মানুষ থাকেন, রাজনীতি সচেতন অধ্যাপক অথবা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, পেশাজীবী, তারাও কোনো না কোনো ভাবে শঙ্কিত থাকেন। তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো বেঁচে থাকার ব্যাপার আছে। সেই জন্যে যেমন আমার একটা বন্ধু আছে রাষ্ট্রবিজ্ঞানের, সে বিরাট টকশো বিভিন্ন জায়গায় আমাকে অনুযোগ করে
যে তুমি কেন বাংলাদেশে নিয়ে এত মাথামাতি, যখন প্রশ্ন আসে তখন আমেরিকার প্রসঙ্গ তুলে তো আলোচনা করতে পারে, অথবা ফ্রান্সের প্রসঙ্গ নিয়ে তো আলোচনা করা যায়, সেও করে, অথবা ইংল্যান্ডের প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেই তা হয়, তার নাম বললেও আপনারা চিনতে পারবেন। এবং সে কখনো প্রশ্ন বাংলাদেশের ভোটের কথা বললে সঙ্গে সঙ্গে চলে যাবে, হ্যাঁ এবার দেখেন না মিস্টার ডোনাল্ড ট্রাম্প কত ভয়ঙ্কর, কখনো বাংলাদেশে আসবে। এটাই বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিটা ভয়ঙ্কর একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। সেখানে নির্বাচন নামক যে জিনিসটা হচ্ছে, এটা তামাশা হচ্ছে, এবং জানি না এর পরিণতিটা কোথায় গিয়ে শেষ হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতিবিদদেরই দায়িত্ব নিতে হবে রাজনীতি পরিচালনার, এবং এটি যদি না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে গণতন্ত্র অলীক হিসাবে থেকে যাবে। রাজনীতিবিদরা যদি সফলভাবে এগোতে পারে এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে পারে, তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, যখন নির্বাচন নামক জিনিসটার মধ্য দিয়ে পরিবর্তনের সূচনা আমরা করতে পারবো বলে আমার কাছে মনে হয়, যার একটি সম্ভাবনা কেয়ারটেকার সরকারে আমরা দেখেছিলাম। যদি ওই জায়গাটাও ফিরতে পারি, যদি কেয়ারটেকার কিছু দুর্বলতা টলতা আছে ওইগুলো আমরা সবাই মিলে যদি ঠিক করতে পারি, তাহলেও একটি সভ্যভব্য সমাজ বা রাষ্ট্রে আমরা ফিরে যেতে পারবো। এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু আপনাকে। আমাদের সময় অনেকটা শেষ হয়ে এসেছে। আমি সর্বশেষে যাব জনাব কামরুল হাসান সাহেব আপনার কাছে। আপনি বলছিলেন যে স্থানীয় সরকার কমিশন গঠন করার বিষয়ে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা যেটাকে আমরা স্বাধীন বলে চিন্তা ভাবনা করি। আপনার কাছে আমার প্রশ্ন, খুব কোর প্রশ্ন, এটা সবাই জানে এখন, আপনি কি মনে করেন যে আসলে এই যে আইন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, ইলেকশন কমিশন, আর ন্যাশনাল রেভিনিউ কমিশন, এনবিআর, যা এগুলো আছে, পুলিশ, এরা সবাই কি এটাকে নিজেদের মতো করে কাজ করতে পারছে? সোজা বাংলা ভাষায় এদেরকে কি স্বাধীন বলা যায়, নাকি এরা এটা আজ্ঞাবহ? এটা সবাই জানি আমরা, তারপর আপনি যেহেতু বললেন যে স্বাধীন সেপারেট একটা স্থানীয় সরকার কমিশনের কথা, মানবাধিকার কমিশন এটা আছে বাংলাদেশে, নামমাত্র শুধু মানবাধিকার কমিশন। তো এই কমিশন গঠন করেই কি শুধু হবে, নাকি এগুলোকে আসলে নিজেদের ভেতরে ইচ্ছা থাকতে হবে এগুলোকে নিয়ে কাজ করার, এগুলোর কাজগুলোকে ঠিক মতো এক্সিকিউট করার? ধন্যবাদ, আপনি সঠিক বলেছেন। আমি যে কথাটি বলেছি সেটি হচ্ছে কাঠামোগত একটা পরিবর্তন প্রয়োজন। ধরুন সদিচ্ছা নিয়ে সরকার গঠন করলো ভবিষ্যতে কেউ, তারা যখন কাঠামোগত সংকট থাকবে সেখানে কিছু উন্নয়নের পরামর্শ আলোচনায় থাকতেই পারে। যেমন ইভিএম মেশিনে পেপার টেইলটা একটা ভালো পদ্ধতি, ভারতেও তারা করে, যাতে করে যারা ভোট দেয় তারা বুঝতে পারে কোথায় দিয়েছি। ভোট পুনর্গণনার যখন ইস্যু আসে, পেপার টেইলটা থাকলে ইভিএম এ সেই কাজটা করা যায়, সেটা কিন্তু করে নি। তারপর দ্বিতীয়টা হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের নির্বাচন কমিশনের অবস্থা। 42 জন বিশিষ্ট নাগরিক আপনারা জানেন অভিযোগ করেছে আমাদের খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে। তো আমি স্থানীয় সরকারের যেই অভিযোগটি খালেকুজ্জামান ভাই বলেছেন যে ওখানে আসলে সরকার আর শাসন, স্থানীয় সরকার নাকি স্থানীয় শাসন, ওটা নিয়ে উনি কথা বলছেন। ঠিক আছে, ওখানে প্রশাসন হয়তো নিয়ন্ত্রণ করছে স্থানীয় সরকারকে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে পরামর্শ আমার হচ্ছে এটা যে নির্বাচন কমিশন প্রশাসনের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ বজায় রাখবে নির্বাচনকালীন সময়। তাও যদি হয় তাহলে কে দায়িত্ব নেবে? নির্বাচন কমিশন আমাদের। তো নির্বাচন কমিশনে তো পরিষ্কার উনি বলেছেন যে রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচনের ইস্যু ছাড়া নির্বাচন কমিশন আমাদের সংবিধানে প্রভিশনই নেই। ধরা যাক আমরা সংশোধনী করে প্রভিশন নিয়ে আসলাম, কিন্তু যদি নুরুল হুদা সাহেব যেই নির্বাচন কমিশনে আছেন তাদের বিরুদ্ধে যদি বাংলাদেশের 42 জন গুণীজন যারা সবসময় আসলে খুব দায়িত্ব নিয়ে রাজনীতিবিদদের, দুদু ভাইরা যেভাবে ফ্রন্ট লাইনার এদেশকে মুক্ত করবার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তারা যেভাবে কন্ট্রিবিউট করে সেভাবে হয়তো তারা করে না, আলোচনায় করে, অন্যভাবে করে। সেই পেশাজীবী বা বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা 42 জন তারা কিন্তু একটা ঝুঁকি নিয়ে এরকম একটি অরাজক অবস্থায় তারা অভিযোগ করেছে, এবং সেই অভিযোগগুলো আপনি অবাক হবেন, আপনারা সবাই জানেন, তবু বলছি, ইলেকশন কমিশনের বিশেষ বক্তা হিসাবে 2 কোটি টাকা গ্রহণের অভিযোগ। চিন্তা করা যায়?
নিয়োগের নামে 4,08,00,000 টাকা গ্রহণ। তৃতীয় অভিযোগটি ছিল যে নিয়ম বহির্ভূত ভাবে 3টি গাড়ি ব্যবহার করেছে প্রতিজন। ইএমভি মেশিন ক্রয়ে অনিয়ম। এবং যেহেতু দুদক কিংবা পুলিশ তারা তাদের বিরুদ্ধে, যেহেতু এটা সাংবিধানিক একটা পজিশন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, সেই জন্য রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তারা, এবং তারা বলছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য। তাহলে আমি স্থানীয় পর্যায়ে যদি প্রশাসনিক কাঠামো পরিবর্তনও করি, অর্থাৎ প্রশাসনের নিয়ন্ত্রণটি যদি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ সরিয়ে দিয়ে স্থানীয় সরকারের উপর ইলেকশন কমিশনের প্রভাবও এনশিওর করি, সেই ইলেকশন কমিশন যদি বিদ্যমান ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ আছে তাদের হাতে পড়ে, তাহলে কি স্থানীয় প্রশাসন থেকে আলাদা কিছু হবে? সেই জায়গায় হচ্ছে শঙ্কা। সেই জন্য মানুষ ভাবে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তাদের প্রতি অনাস্থা, অবিশ্বাস, ব্যবসায়ী এবং অন্য ধরনের মানুষ আসছে, তাদেরকে ভোট দেওয়ার আগ্রহ মানুষের নেই। দ্বিতীয়ত, যদি একজন ভালো প্রার্থীও থাকে, তাকে ভোট দিতে গিয়ে তারা প্রাণের ঝুঁকি নিতে পারবে না, এই জন্যে যে কোনো অবস্থাতেই শেষ পর্যন্ত বিচার পাওয়া যাবে কিনা সেই নিশ্চয়তা পায় না। ফলে সাধারণ জনগণ, নিরীহ জনগণের বিরুদ্ধে কোনোভাবে অভিযোগ আনা যাবে না যে এই পরিস্থিতি তৈরি করার আগ পর্যন্ত এটা হবে না। আরেকটি বিষয় একটু বলে শেষ করতে চাই যদি সুযোগ দেন, সেটা হচ্ছে দুদু ভাই বলেছেন যে 1 লক্ষ মামলা, 36 লক্ষ আসামি এবং জাতীয়তাবাদী ছাত্রদল সহ এই সংগঠনের যে বিভিন্ন পর্যায়ে যারা আছে, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে। আপনি খুব সঠিক বলেছেন যে এই ধরনের অবস্থায় যারা এইভাবে প্রাণের ঝুঁকি নিয়েছে তাদেরকে উদ্ধার করা, তাদের এই বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে সেটার বিচার নিশ্চিত করার জন্য যারা প্রাণে বেঁচে আছে, গুম হয়নি, তাদেরকে সজাগ থাকতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সবাই বলে বিএনপি কেন করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি এর মধ্যে আশা খুঁজে পাই, কারণ হচ্ছে জনগণের আস্থার বহিঃপ্রকাশ এটা। তারা বিএনপিকেই মনে করে যে এই ধরনের অনাচার অবিচার থেকে হয়তো মুক্ত করবার ক্ষেত্রে বিএনপি হয়তো ভূমিকা রাখবে, হয়তো বিএনপির এরকম ইতিহাসে মনে আলো জাগানো কোনো স্মৃতি আছে মানুষের। ফলে যখন আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে, নানা সময় বলবে আপনারা কি করছেন, এতে আনন্দিত হবার যথেষ্ট কারণ আছে। এতে আস্থার একটি উপাদান আমি পর্যবেক্ষণ করি। ফলে মানুষ আরো বেশি আপনাদের যদি প্রশ্ন করে আপনারা কি করছেন, তাহলে এই দেশের জন্য, জনগণের জন্য আপনাদের আরো বেশি প্রয়োজন, সেটাই প্রমাণিত হয়। সবশেষে খালেকুজ্জামান ভাইয়ের একটা কথার সাথে একটু যুক্ত করে বলি। দেখুন, আপনি আমাদের সংবিধান নিয়ে কথা বলছেন, আজকে আলোচনার আর সময় নেই, করতে পারবো না। আমরা জানি 4র্থ সংশোধনীতে সকল দল এবং সবকিছু বাদ দিয়ে বাকশাল কায়েম করা হয়েছে, কিন্তু 5ম সংশোধনীতে আমরা লক্ষ্য করেছি সেখানে 5ম, 8ম সংশোধনীতে ধর্ম নিরপেক্ষতার যে অভিযোগ করা হয়, যেখানে রাষ্ট্রধর্ম কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, আমরা লক্ষ্য করলাম যদিও অনেকেই সমালোচনা করেন যে এই ধরনের এলিমেন্ট গুলো আমাদের সংশোধনীর মাধ্যমে আসা হচ্ছে, আমাদের ধর্ম নিরপেক্ষতা হচ্ছে মূল জিনিস, সমাজতন্ত্রের আমদানি হচ্ছে একটা আনফিট জিনিস। আপনি নিজেই বলেছেন এটা পুঁজিবাদী ব্যবস্থা, এটা কি সমাজতন্ত্র কিভাবে কায়েম করব, একটা গোজামিল, এটা আমরা সকলেই জানি। কিন্তু ধর্মের বিষয়টা নিয়ে যে কথা বলে আমি শেষ করতে চাই, এটা আমার শেষ কথা। আহমেদ সফার একটা কথা আমার খুব মনে লেগেছে। তিনি বলছিলেন এক জায়গায় যে ইসলামের সম্ভাবনা এবং ঐতিহ্যের সঙ্গে যোগহীন কোনো রাজনীতির ভবিষ্যৎ এদেশে নেই। যারা খুব ধূর্ত হয় অথবা খুব কমিটেড হয়, তারা এ ধরনের মনস্তত্ত্বকে স্পর্শ করে কথা বলা জিনিসগুলোকে অনুসরণ করে। আমরা লক্ষ্য করেছি দুভাবে ব্যবহার করা যায় এটা। আমরা দেখেছি এই দেশে যত ধরনের যতগুলো সংশোধনী হয়েছে এবং সরকারে যারা আছেন তারা কিন্তু চাইলে পরিবর্তন করতে পারেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে কেউ হাত দিচ্ছে না, শুধু বলার জন্যই বলছেন। তার মানে এদেশের মানুষের মনস্তত্ত্ব, এদেশের মানুষের ভালো লাগা, এই সব কিছুর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দুদুভাই যেটা বলেছেন, বারবার মানুষ ফিরে আসতে চায়, আহমেদ সফার সেই কথার হয়তো কিছু বাস্তবতা এখানে লক্ষ্য করবেন। ফলে ভোটের সমর্থকদের বিবেচনায়, আস্থার বিবেচনায় বিএনপির প্রতি মানুষের এই অভিযোগ আসলে অনুযোগ। আমি খুবই খুশি হব, আমরা আমাদের ছাত্র জীবনে আপনাদেরকে দেখে বড় হয়েছি, খালেকুজ্জামান ভাইদের দেখে বড় হয়েছি, আপনারা এই দায়িত্বটা নিয়ে
দেশে যারা যারা ভালো কিছু চায়, এই যে 42 জন নাগরিক তারা যেভাবে তাদের পক্ষ থেকে বলেছে, আমরা সকলে মিলে একটা সুন্দর দেশ তৈরি করব, যে স্বপ্ন দেখেছে অনেক আমাদের মুক্তিযোদ্ধারা অনেক অনেক প্রাণ অনেক দিয়েছে, ধন্যবাদ। এই জায়গাটায় আপনারা আসবেন এই প্রত্যাশা করি, এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক অসংখ্য ধন্যবাদ কামরুল হাসান। আমরা খুব প্রাণবন্ত একটি আলোচনা শুনলাম আজকে। আসলে আমি যদি সাম আপ করি পুরো বিষয়টাকে, তাহলে আমরা দেখতে পাই যে এখানে একটি পরিবেশ, রাজনৈতিক একটি পরিবেশের অভাব, রাজনৈতিক চর্চার একটি পরিবেশের অভাব, গণতন্ত্র বলে বাংলাদেশে আসলে এখন যেটা বলা হচ্ছে সেখানে কোনোখানেই বাংলাদেশের কোনো সেক্টরেই কোনো প্রতিষ্ঠানেই গণতন্ত্র বিরাজ করছে না বলে আজকে আলোচক বৃন্দরা তাদের মতামত তুলে ধরেছেন। আমরা তাহলে কি চাই? আমরা আসলে আমাদের এই ফোকাল পয়েন্ট যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটির উদ্দেশ্য কাউকে দোষারোপ করা না, কাউকে কারো বদনাম গাওয়া না। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে আসলে আজকে বাংলাদেশ কোন জায়গায় আছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনারা বিচারক, আপনারা দেখবেন একটি একটি সংসার, একটি ঘরকে ঠিক করার দায়িত্ব যেমন সেই ঘরের অভিভাবকের থাকে, ঠিক তেমনি ভাবে এক একজন নাগরিক হিসেবে আমাদের দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকের। রাজনীতিবিদরা আমাদের সম্মুখে থেকে আমাদেরকে পথ দেখাবেন, আমাদের দায়িত্ব নেবেন ঠিকই, কিন্তু আলোচনা থেকে এটা উঠে এসেছে যে আমরা যারা নাগরিক, আমরা যারা জনগণ দেশের, তাদের প্রত্যেকের নৈতিক এবং কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো থেকে আসলে দেশটার ভালোর জন্য আমাদের কাজ করে যাওয়া উচিত। এবং আমরা এটাও মনে করি যে হ্যাঁ, যদি গণতন্ত্র চর্চার পরিবেশ বিরাজ করে একটা দেশে, সেই দেশে তখন মানুষ মন খুলে কথা বলতে পারে, সেই দেশে তখন মানুষ গণতন্ত্রের চর্চাটা করতে পারে। আজকের এই দেশে না ভোটের অধিকার আছে, না জনগণের কোনো অধিকার আছে। আমরা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের এখান থেকে পরিত্রাণের উপায়, এখান থেকে বিদায় নিতে চাই এবং পরবর্তীতে নিঃসন্দেহে আরো কোনো সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।